সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রাখেছে আলো। মানুষটা তাকে এখানে আসতে দিতে চায়নি। বাড়িতে আরো কিছুদিন রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে শোনেনি বারণ না জানিয়ে একা একা চলে এসেছে। কারণ বন্ধু মহলের জন্য তার মনটা ছটফট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলে না, আড্ডা দেয় না, হাসি মজাও করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে, নাকি বড্ড অভিমান করে আছে জানা নেই আলোর। তবে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে একই ক্লাসে আছে আর তার বন্ধুমহলরা এগিয়ে গেছে। এইভাবে হুট করে তার জীবন থেকে 1.5 বছর না গেলেও পারত। আলো আড়ালে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগলো। এই ভার্সিটিতে তার কত কত পুরনো স্মৃতি রয়েছে, অথচ আজ সবকিছু কেমন জানি নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর পাজোড়া স্নান হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন, সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূর থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল, তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে এলো। এতদিন, এত মাস পর বান্ধবীকে দেখে সবার মুখের হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তে সকলের মাঝে পিনপতন নীরবতা ছেয়ে যায়। আলো এতি ওতি তাকাতে তাকাতে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? শালুক তাচ্ছিল্য সুরে বলল, এত মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর বেঈমান মেয়ে দেখিনি। আলোর কান্না পেলেও সে নিজেকে সামলে নিয়ে তামান্নার দিকে তাকায়। তামান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা, আর বিদেশেই থাক। আমরা কে হই তোর? কেউ না। আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতে ভুলে গেছিস আমাদের, আমরাও ঠিক তেমন ভুলে গেছি তোকে। তোরা যেমনটা ভাবছিস তেমন নয়। আসলে আমি এতদিন আলোককে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ফারাহা বলে উঠল, হয়েছে থাক, তোকে এখন আর অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনবো। আমরা অনেক আগে তোকে ভুলে গেছি। এখন তুই থাক তোর মনে, আর আমাদেরকে থাকতে দে আমাদের মনে। এই চল। কথাগুলো বলে ফারাহা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্ঝর ঘাড় ঘুরিয়ে পেছনে একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে ধীরকণ্ঠে বলল, আমাদেরকে এইভাবে পর না করে দিলেও পারতিস। আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনোই ভুলে যাইনি তোদেরকে, কখনোই যাইনি। আমি স্বার্থপর বেঈমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেঞ্চের উপর ধপ করে বসে পড়ল আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না, একটুতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ওষুধও খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এর মধ্যে অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না নিতে। তার জন্যই সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল SMS দিয়েছিল, কিন্তু কেউ রিসিভ করেনি। এমনকি সামান্য SMS পর্যন্ত সিন করার প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসল আলো। তার পরিবার সবার কথা ভেবে কিছু জানায়নি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তার ইয়ার লস হয়েছে, ফলস্বরূপ আগের বৎসরই রয়ে গেছে। তুমি এখানে? আলো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল।
এই সময় তার ক্লাস থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। এই নতুন ক্লাসে পরিচিত নেই তার, আর না কাউকে চেনে, তাই সে একা একাই ঘুরছে। তখন খুব চেনা প্রশালী কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে আদার স্যার কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎ রেগে যায়। সে আদুরে পানির বোতল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলে উঠল, আমি কোথায় আসবো নাকি আসবো না সেটার জন্য এখন আপনাকে কৈফিয়ত দিতে হবে, নাকি আপনার থেকে অনুমতি নিতে হবে? আদার কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে দুহাতের আজেলায় আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনোই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দিব। তুমি আগে যেমন মুক্ত পাখি ছিলে এখনো তাই রয়েছো, শুধু তোমার জীবনের সাথে এখন এই আমিটা জড়িয়ে গেছি। তুমি চাও বা না চাও এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন, আমি 1000 বার কৈফিয়ত চাইব। প্রতি উত্তরে আলো কিছু বলল না, শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখলো। আদার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়েক্ট করতে চাইনি। আদার ঝুঁকে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আলো ঠোঁটের কোণে হাসি ফুটল, অথচ তার চোখ দুটো টলমল করছে। আদার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল, তাই তো সে কথা ঘুরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছো ভালো কথা, তাহলে ক্লাস না করে টই টই করে ঘুরছো কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকি দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দিব। তখন বসে থেকে বাদাম খেও আর আফসোস কইরো। অন্য সময় হলে আলো এটা নিয়ে ঝগড়া শুরু করতো, কিন্তু এখন তার কিছু ভালো লাগছে না। তাই সে কথা না বাড়িয়ে বাদমের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ছাড়, আমি ক্লাসে যাচ্ছি, আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না। আদার ঠোঁটে কামড়ে হেসে বলল, দ্যাটস লাইক আ গুড গার্ল। আলো মলিন হেসে পিছনে ঘুরে চলে গেল ক্লাসরুমের দিকে। আর আদার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইস। শালুক, তামান্না, ফারহা, নির্ঝর ও মারুফ ক্লাস শেষে করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পেছন থেকে স্যারের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থেমে যায় এবং ঘুরে দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলল, জি স্যার, কিছু বলবেন? আদা দুহাত প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে ধীরকণ্ঠে বলল, তোমরা আলোকে ভুল বুঝছো, তোমাদের ধারণা বাহিরে। তার সাথে কি ঘটেছিল? স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালুক তাচ্ছিন্যের হাসি দিয়ে বলল, স্যার, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন কথা বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদেরকে ভুলে গেছে, সামান্য একটা ফোন কলও দেয়নি। আমরা কতটা ছটফট করেছি জানেন? ওর পরিবারকে কল দেওয়ার পর এসব জানতে পার। আমরা যেতে চেয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ও দেশে নেই তখন আর যাইনি। শুধু শুধু ওর পরিবারকে হয়রানি করে কি লাভ? তোমাদের এটা সত্যি মনে হয় আলো এমনটা করবে, অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারহা বলল, মনে হয় না স্যার, কিন্তু ও নিজেই এমনটা মনে করাতে আমাদেরকে বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন না হয় সপ্তাহে একবার করে আমাদেরকে কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর কথা আমরা ভাববো, যেখানে আমাদের কথাই ও ভাবেনি? দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে। আদা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল,
তোমরা ভুল করছো, আমি রিপিট ভুল করছো। আলো কখনোই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতি খারাপ ছিল। আর তোমরা যেটা জানো সেটা সম্পূর্ণ ভুল। মেয়েটা কখনো দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ও যদি এখানেই থাকতো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখিনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যে বলল? তোমাদের কথা ভেবে সত্যি কথা বলেনি। আর এটাই ভুল হয়েছে ওনাদের। শুরু থেকে যদি তোমরা আসল কথা জানতে তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতে না। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কোমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগেই বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে। আলোর ভাই রোহিত ও তার ওয়াইফ মেঘলা আর এই দুনিয়ায় নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কোমায় যায়। তোমরা ঠিকই বলেছ, মেয়েটা খুব স্বার্থপর। নাহলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালের বেডে দিনের পর দিন জ্যান্ত লাশের মতো থাকতে পারতো? স্যারের বলা কথাগুলো শুনে 5 জনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা অবিশ্বাস্য চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। একটু আগের বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনা করতে পারেনি মেয়েটা এতদিন কোমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছু না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখেই অশ্রু টলমল করছে, কারণ কেউই এমনটা ভাবতে পারেনি। নিজেও কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? আদার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল, আমি ওর হাজব্যান্ড, অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। আলো ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল। তখন খেয়াল করলো তার বন্ধু মহলে সবাই এসে পাশে বসেছে। তবুও সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকলো। আলো, তামান্না ডাকে। আলো সাড়া দিল, বলুন সিনিয়র আপু। তামান্না শালুক ফারহা কিছু না বলে হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে উঠল। এতে আলো হকচকিয়ে গেল, পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। মারুফ ধরা গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তবুও আমাদের ব্যবহারের জন্য সরি, খুব সরি। আলো ফিলসে হেসে বলল, একজন স্বার্থপর বেঈমান মেয়ের কাছে সরি চাইতে হবে না, নয়তো দেখা যাবে সে আবারও আপনাদেরকে ভুলে গিয়েছে। শালুক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি। তোর উপর ভীষণ অভিমান হয়েছিল, তাই তখন রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমরা বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, কখনোই না। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মুটকি ছাড় আমাকে, নয়তো তোদের চাপে আবারও কোমায় চলে যাব। 3 জন ছেড়ে দিল আলোকে। ফারহা চোখ মুখ মুছে অভিমানী কণ্ঠে বলল, আধা চার্জে তোর স্বামী হয় সেটা আমাদেরকে বলিসনি কেন? আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। সে আগেই বুঝতে পেরেছে ওই লোকটাই সবকিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল, সব কিছু শুনে নির্জন আফসোসের সুরে বলল, আহ, দিন শেষে কিনা তোর কপালে ওই নিরামিষে বদমাইশে ছাড়টাই জুটলো। নিশ্চয়ই বাড়িতেও তোর পায়ে সাথে পা মিলিয়ে ঝগড়া করে। আজ তো একটা নিম পাতা রসের মতো খাটাস লোক। তুই এইটাকে সহ্য করিস কিভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগলখানায় ভর্তি হয়ে যেতাম। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বুনো ওল হয় তাহলে আমিও বাগাতে তুল।
বনো ওল নয়, বল করলা, নিম পাতার রস, সাথে মাছ মাংস ছাড়া নিরামিষ তরকারি। আলো তামান্না পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবি না, নয়তো ওনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দিব তোদেরকে। পাড়া হেসে উঠে বলল, দেখা যাবে, তোকেই ফেল করে দিয়ে বসে আছে, তোর ব্যক্তিগত পচা ছাড়। আলো হেসে আনমনে বলে উঠল, উনি পচা নয়, খুব খুব ভালো, আর আমার বেস্ট স্যার, বেস্ট হাজবেন্ড। অনেকদিন পর আজ সবার সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আলো। গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এলো। বাহির থেকে খেয়ে আসায় খিদে নেই তার, শুধু এক মগ কফি বানিয়ে নিল। দাদাজানের সাথে দেখা করে এসে দোতলায় ওঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যায় তিথিকে পার্থপক্ষ দেখতে আসবে, সব রান্নার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আশা করছি পালন করবে। আলো পিছনে ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সবকিছু দেখে নিব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত্রে সকালেই বোনকে আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে, তবে বেতন দিয়ে তার হচ্ছে না। আগের হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না। তবুও বড় ভাইয়ের থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজেই চালাবে, হাজার কষ্ট হলো আর কখনো বড় ভাইয়ের কাছে হাত পাতবে না। আলো বিকেল থেকে রান্নার কাজে নেমে পড়েছে। তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার ছ্যাঁকা খেয়েছে, আবার গরম তেলও ছিটকে পড়েছে। তবুও মেয়েটা মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে, কারণ সংসারে এমন হবেই। সন্ধ্যার দিকে সব কিছু কমপ্লিট করে নিজের রুমে যায় আলো। এতক্ষণ রান্নাঘরে থাকার ফলে ঘেমে একাকার হয়ে গেছে। মাথায় থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামা কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলে আর সে শান্তি পাবে না। অন্যদিকে সবে ফিরেছে আদার। দোতলায় ওঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে, মেয়েটাকে দেখতে না পেয়ে সোজা রুমে চলে এলো। ব্যাগ কোট রেখে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এখানেও আলোকে দেখতে না পেয়ে ভাবলো, হয়তো দাদাজানের কাছে আছে, তাই সে টি শার্টের ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায়। আলো নিজের মতো করে শাওয়ার নিয়ে চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথার চুল পেঁচিয়ে পেছনে ফিরতেই 404 ভোল্টের ঝটকা খেলো। কৌটার ভেতর থেকে চোখ উধায় বেরিয়ে আসার উপক্রম তার। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন? আর এখানে কি? আদার দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে এতে আমার কি দোষ? তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন তো কি তোমার সাথে শাওয়ার নিতাম? আলো দাঁতে কিরমির করে বলল, অসভ্য লোক কোথাকার। আদার বৃদ্ধা আঙুল দিয়ে কপাল সাইড করতে করতে বিড়বিড় করলো, অসভ্য যদি হতাম তাহলে এতক্ষণ নিচে পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে না? আলো শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বললেন বিড়বিড় করে? আদা সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং। তুমি একবার আমাকে গোসল করতে দেখেছিলে, আর আজ আমি দেখলাম হিসাব বরাবর। মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সে রাগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগরে নিয়ে গিয়ে চুবানি দিব মিস কালো। আলো চট করে পিছনে ফিরে মাথার তোয়ালে খুলে লোকটার মুখের উপর ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যদি আবার এমন করেন তাহলে আপনার
ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি। আদার কিছু না বলে হ্যাঁচকা টানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানে লতিতে ঠোঁট চুইয়ে ফিসফিসিয়ে বলল, আজ শুধু দেখেছি, পরের বার এমনটা নাও করতে পারি, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেখার জন্য থ্যাঙ্কস জান, বলেই রক্তিম গালে দুটো চুমু খেলো। আলো লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতে লোকটাকে দূরে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার সময় কাপড়ে পা লেগে ধপাস করে উল্টো পড়ল। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একটা গালি দিল। সব অঘটন আজ তারই সাথে ঘটছে। ধ্যাত! আলোকে পড়ে যেতে দেখে আদার ছুটে এসে বাহু ধরে তুলে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না। আদার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দিল। এত সময়ের মধ্যে আলো ভুলেও মুখ তুলে আয়না তাকায়নি। আদা নিজের কাজ শেষ করে স্প্রে বক্স থেকে মলম নিয়ে এসে আলোকে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। কোমর দুহাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করছিলাম। আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, আর সংসার করতে গেলে এমনটা হবেই, আপনি চিন্তা করবেন না। আদা দুহাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আলো ভরদমের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সময় অতিবাহিত হয়ে যায়। তিথিকে দেখতে পার্থপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত তামিন্না খান ড্রয়িং রুমে সকলে বসে আছে। সুবহান খান টুকটাক কথা বলছেন। আদার রাতও মাঝে মধ্যে শুধু হু হ্যাঁ করছে। শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টি টেবিলের উপর সাজিয়ে রাখেন। তামিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলেন আলো তিথিকে নিয়ে আসছে। মেয়েকে দেখে হাসি মুখে বললেন, ওই তো আমার মেয়ে আসছে। ওনার কথা শুনে সবাই দোতলায় তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক রঙা জামদানি শাড়ি। ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজে নেই। মাথায় এক হাতে ঘোমটা দেওয়া। আদার আলোকে যেভাবে চলতে বলেছিল আলো ঠিক ওইভাবেই চলছে। সুতির বড় ওড়না হিজাবের মতো করে পরে আছে। শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্রমহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলে উঠলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুজনেই সুন্দর করে সালাম করলো। পার্থ সহ তার ভাই, মা, বাবা ও চাচা চাচি এসেছে। সাথে ওনাদের একমাত্র মেয়েও আছে, যে কিনা ঘুরে ফিরে শুধু এ বাড়ির বড় ছেলের দিকে তাকাচ্ছে, যেটা আলো অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে। সুবহান খান যখন আলোকে সবার কাছে পরিচয় করে দিল তখন অযত্নেই দুজন ব্যক্তি চমকে উঠল। আলোর অন্যদিকে খেয়াল না থাকলেও সে ওই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনো মতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে উঠে, ইস, বেচারি মেয়েটার দিল টুট গেয়া। বিয়ে নিয়ে কথাবার্তার এক পর্যায়ে এসে ঠিক হলো আগামী মাসে দিন তারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ ও তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টিমুখ করালো। তারপর প্লেটে করে মিষ্টি নিয়ে করিডোরে গেল। ফোন কল আসায় আদার এখানে এসে কথা বলছিল। তখন পাশে কারোর অস্বস্তি অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকাতে আলো টুপ করে মুখের ভেতর মুষ্টি পুরে দিল। মেয়েটার এহেন কাজে আদারের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলো ছাড়ে থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়।
সে হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এলো। আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সে ড্যাব করে মুখ তুলে সামনে তাকায়। আদার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে এসে ইশারায় মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইটে অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আদার আনমনে হেসে ঠোঁট মুছে অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করলো। ডিনার শেষে সব মেহমানরা বিদায় নিয়ে চলে যায়। তাহমিনা খান আজ বেশ খুশি। তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছে, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরে সবকিছু গুছিয়ে রেখে ভেজা হাতে ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেতে চেয়েও কিছু একটা ভেবে তিথির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করছিল মেয়েটার মন খারাপ। আর কিছু জিজ্ঞেস করার সুযোগও হয়ে ওঠেনি, তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলো আস্তে করে দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে উকি দিল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি, চুড়ি, জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি উপুর হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাছে। আলো দ্রুত ভেতরে প্রবেশ করে তিথির পাশে বসে মাথায় হাত রেখে অস্থির গলা জানতে চাইল, কি হয়েছে তিথি, তুমি এইভাবে কাঁদছো কেন? ভাবির কণ্ঠস্বর শুনে তিথি উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করব না ভাবি, কিছুতেই করব না। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞেস করলো, কেন করবে না? আর পার্থসহ পরিবারও বেশ ভালো। তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকলো। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এখন করলে কি সমস্যা? তুমি ওই পরিবারে সুখী হবা। এই বিয়েতে সবার মত রয়েছে, এমনকি তোমার বড় ভাইয়ারও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এইভাবে না কেঁদে কুটে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়েও কোনো সমস্যা নেই। ভাইয়া ও ওনার পরিবারের সবাই তোমাকে পড়াশোনা করাতে রাজি আছে। তুমি যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এমন ভালো পরিবার কিছু সহজে পাওয়া যাবে না, তাই বলছি একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটা চোখ মুখ মুছে দিল। তিথি জোরে জোরে শ্বাস নিতে নিতে এক সময় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি আমি একজনকে ভালোবাসি ভাবি, আর তাকেই বিয়ে করতে চাই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।